সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো দর্শক, ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে আমি আসলে রেগুলার কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আজকে যে আমি এই ভিডিওটি দিতে যাচ্ছি, এই ভিডিওটি অন্তত 15 দিন আগেই আমার দেয়া উচিত ছিল, কিন্তু আসলে দুঃখিত আপনাদের কাছে, সবার কাছে, যে আমি আসলে টাইম মতো এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি। তো এই ভিডিওটি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব, যার বিষয় হলো সৌদি খেজুর গাছে বাধা নিয়ে আসার কৌশল। তাড়াতাড়ি বাধা পাওয়া যাবে এমন কৌশল অবলম্বন করা। এগুলোর ক্ষেত্রে আমরা তিনটি যদি কাজ করি, ইনশাল্লাহ তিনটি কাজ পরিপূর্ণভাবে করা গেলে বা আমরা তিনটি নিয়ম মেনে চলতে পারলে সৌদি খেজুর গাছে খুব সহজেই বাধা নিয়ে আসা সম্ভব হয়। তবে এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খু যদি আমরা না করি, তাহলে কিন্তু এখানে কাজটা সঠিকভাবে সম্পাদনও হবে না এবং আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বাধা সেটাও পাবো না। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং আপনাদের আমাদের প্রিয় চ্যানেল, আপনার আমার এই কষ্টের ফসল, আপনার আমার এই দীর্ঘদিন ধরে এই চ্যানেলটাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন আপনাদের জন্যই। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারটাকে আমাদের আরো বড় করার চেষ্টা করবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। দর্শক, সৌদি খেজুর গাছ যারা লাগান বা সৌদি খেজুর গাছ যারা চাষ করেন, তো তাদের কাছে যখন ডিসেম্বরের শেষ হয়ে যায় বা জানুয়ারি শুরু হয়ে যায়, তখন কিন্তু একটাই চিন্তা আসে, বাধা কখন আসবে। এটা আপনার ক্ষেত্রেও যেমন উত্তেজনার সৃষ্টি হয়, আমার ক্ষেত্রেও তাই হয়। তো আর যদি আমি সৌদি খেজুর বাগানীদের একটা প্রশ্ন করি যে আপনি আপনার বাগান থেকে আপনার এক্সপেকটেশনটা কি, আপনার চাহিদাটা কি, বা আপনি সৌদি খেজুর চাষ সম্পর্কে কি জানতে চান, তাহলে আপনারা, আমি মনে করি 90 থেকে 95% মানুষ আপনারা জানতে চাবেন যে বাধা কিভাবে নিয়ে আসতে পারি তাড়াতাড়ি। তো এই প্রশ্নটারই উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো আপনারা যদি তিনটি কাজ করেন সঠিকভাবে, তাহলে কিন্তু সৌদি খেজুর গাছে বাধা নিয়ে আসা অনেক সহজতর হবে। তো এই তিনটি কাজের মধ্যে প্রথম যে কাজটি, সেটা হলো সার প্রয়োগ। সার প্রয়োগ করতে হবে আপনাকে। তো সার প্রয়োগকে আমি আবার তিনটি ভাগে ভাগ করেছি। সার প্রয়োগ যে পর্যায়টা, এটা উপপর্যায়ে আমি তিনটি ভাগে ভাগ করেছি। এক, আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে। জৈব সার প্রয়োগ বলতে আপনারা বিভিন্ন রকম জৈব সার ব্যবহার করতে পারেন। যেমন আপনারা ব্যবহার করতে পারেন ভার্মি কম্পোস্ট, কেঁচো সার। এটা যদি আপনার কাছে অ্যাভেলেবল না হয়, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন যে বাজারে জৈব সারগুলো পাওয়া যায়। কাজী ফার্মসের যে জৈব সার পাওয়া যায়, এরপর প্যারাগন কোম্পানির জৈব সার পাওয়া যায়, অন্যান্য যে কোনো কোম্পানির যে জৈব সারের বস্তাগুলো পাওয়া যায়, 40 কেজির বস্তা, এই বস্তাগুলো ইউজ করতে পারেন। এগুলো ভালো কাজ করবে। এই ক্ষেত্রে যদি আপনার কাছে এটা এক্সপেন্সিভ বেশি মনে হয়, যে এটা ব্যয়বহুল হচ্ছে, তাহলে আপনারা পচা গোবর ইউজ করতে পারেন। পচা গোবরও কিন্তু জৈব সার হিসেবে অনেক ভালো একটা সার। সেই ক্ষেত্রে আপনারা যদি পচা গোবর ইউজ করেন, তাহলেও কিন্তু খুব ভালো কাজ করবে। দ্বিতীয় যে সার প্রয়োগের পর্যায়টি, এই পর্যায়ে হলো রাসায়নিক সার প্রয়োগ। তবে পরিমিত পর্যায়ে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। যেমন বেশিও দেওয়া যাবে না, কম দিলেও আসলে শর্টেজ হবে। সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে পরিমিত পর্যায়ে দেওয়ার। এই ক্ষেত্রে আপনাদের প্রয়োগ করতে হবে টিএসপি। টিএসপি সার শিকড়ের যেমন উপকার করে, তেমন ফল নিয়ে আসতে সাহায্য করে এবং গাছের ডালপালা বৃদ্ধিতে সাহায্য করে। এরপর যে রাসায়নিক সারটা আপনাদের দিতে হবে, সেটা হলো এমওপি, মিউরেট অফ পটাশ বা পটাশিয়াম সার, লাল সার হিসেবেও আপনারা অনেকে চিনে থাকেন। তো এইটা পাম জাতীয় উদ্ভিদে পটাশ সার খুবই প্রয়োজন। পটাশ সারটা সবচেয়ে বেশি পছন্দ করে পাম জাতীয় উদ্ভিদ। এটা গাছকে দৃঢ় করতে সাহায্য করে, শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছে যে ফল ফুল আসবে এটাতে সাহায্য করে করে এর উপরে ফল আসলে যেন সেটা ঝরে না যায়, এই ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের
এমওপি সারটা ইউজ করতে হবে এবং এর সাথে কিছু পরিমাণ ইউরিয়ার ব্যবহার করতে হবে, হালকা পরিমাণ। যদি আপনি অতিরিক্ত পরিমাণে জৈব সার ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ইউরিয়া না দিলেও চলবে, তবে পরিমিত পর্যায়ে যদি ব্যবহার করেন কোনো অসুবিধা হবে না। তো আপনারা যদি এটা বছরের মধ্যে যদি হাফ কেজি ইউজ করেন, 200 গ্রাম 300 গ্রাম করে, যদি জুন মাসে একবার ইউজ করেন, অক্টোবরে একবার ইউজ করেন, শেষের দিকে বাধা আসার আগে ইউজ করলেন না, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এটা হলো রাসায়নিক পর্যায়ে। এখানে রাসায়নিক সারের সাথে একটা সুন্দর উপাদান আপনারা মিক্স করে দিতে পারেন, সেটা হলো হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কিন্তু শোনা গেলেও একটা রাসায়নিক সার মনে হলেও আসলে কিন্তু এটা রাসায়নিক সার না, এটা একটা জৈবিক উপাদান। সেক্ষেত্রে আপনারা যদি হিউমিক অ্যাসিড ব্যবহার করেন আপনাদের শিকড় তো বৃদ্ধি হবেই হবে। সেক্ষেত্রে এই সারগুলো কিন্তু আয়ন হিসেবে গাছ গ্রহণ করে। আমরা যে দানা হিসেবে দেই, এই দানাটা কিন্তু সার গ্রহণ করতে পারে না, মানে গাছটি এই সারটা। সেই ক্ষেত্রে আয়ন হিসেবে গ্রহণ করে। এই গাছকে আয়ন হিসেবে তৈরি করে দিতে হিউমিক অ্যাসিড কিন্তু কাজ করে। সেই ক্ষেত্রে আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। সার প্রয়োগের যে তৃতীয় উপপর্যায়টি, এটি হলো অনুখাদ্য প্রয়োগ। অনুখাদ্য হলো গাছের যেমন মুখ্য কিছু উপাদান দরকার আছে, মুখ্য খাদ্যের উপাদান, তেমনি গৌণ খাদ্যের উপাদান কিছু আছে যেগুলো অনেক বেশি প্রয়োজন না, কিন্তু এগুলো ছাড়া গাছের অনেক সমস্যা হয়। আমি আশা করি বুঝাতে পেরেছি। তো এই ক্ষেত্রে আপনাদের বেশ কয়েকটা উপাদান ব্যবহার করতে হবে, আমি এগুলো একে একে আপনাদের বলতেছি। আপনারা সালফার ব্যবহার করতে পারেন। সালফার যেটা, সেটা হলো গাছকে সবুজ রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা আবার ছত্রাকনাশক হিসেবেও কাজ করে, মাকড়নাশক হিসেবেও কাজ করে। সেই ক্ষেত্রে আপনারা থিওবিট ব্যবহার করতে পারেন, সালফোলাক ব্যবহার করতে পারেন, এইগুলো ব্যবহার করতে পারেন আপনারা সালফার হিসেবে। এরপর আপনার যদি বোরন ব্যবহার করেন, এখানে বোরন ব্যবহার করতে হবে আপনাদের। বোরন আপনার গাছকে দৃঢ় করবে এবং ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুলের বোঁটা বা ফলের বোঁটা অনেক দৃঢ় করবে যাতে ফল ঝরে না যায়। সেই ক্ষেত্রে বোরন আপনারা ব্যবহার করতে পারেন বিঙ্গো, ব্যবহার করতে পারেন হলো মিমবোরন যেটা মিমপ্লেক্সের। এক্ষেত্রে অন্যান্য এসিআই কোম্পানি বা স্কয়ার কোম্পানি, এদের ভালো কোনো কোম্পানির বোরনটা ইউজ করতে হবে আপনাদের। এরপর আপনারা ব্যবহার করবেন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম আপনার পাতা হলুদ হতে যায়, যে হলুদ হয়ে যায়, সেই হলুদ হওয়াটাকে আটকাবে এবং গাছকে ভালো রাখবে, সবুজ রাখবে। এরপর আপনাদের ব্যবহার করতে হবে জিপসাম। জিপসামে আছে ক্যালসিয়াম এবং সালফার। ক্যালসিয়াম একটা গাছের জন্য অনেক উপকারী, শিকড় বৃদ্ধিতে অনেক সহায়ক এই ক্যালসিয়ামটা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই জিপসাম ব্যবহার করবেন এই ক্ষেত্রে। এরপর আরেকটি উপাদান আছে, এই উপাদানটি গুরুত্বপূর্ণ, সেটি হলো জিঙ্ক। জিঙ্ক যদি আপনারা ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার গাছে ফুল ফল আসতে বাধা দিবে। জিঙ্কের অভাব খুব সামান্য হলেও এর যে ফলাফলটা আসে, এই ফলাফলটা খুব খারাপ নিয়ে আসে। জিঙ্ক যদি ব্যবহার না করেন গাছে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা দেখা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় জিঙ্কের। আর বাংলাদেশের মাটিতে জিঙ্কের মোটামুটি ভালো রকমই অভাব আছে। সেক্ষেত্রে আমরা অবশ্যই হালকা পরিমাণে জিঙ্ক ব্যবহার করব। তো এই তিনটি গেল সারের উপপর্যায়, মানে এটা হলো সার পর্যায়ের। তো আপনারা অবশ্যই ভিডিওটিকে না টেনে ভিডিওটিকে ফুলফিল দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা কোনো পয়েন্ট গুলোই মিস না করে যান। 2 নম্বর যে পর্যায়টা আছে, এই পর্যায়টা হলো আপনাকে পানি প্রয়োগ করতে হবে, সেচ। আপনাদের অনেকেরই ধারণা থাকে যে সৌদি আরবের যে গাছ, সৌদি আরবের যে খেজুরের গাছ, এগুলো তো মরুর গাছ, এগুলোর পানির খুব একটা চাহিদা নেই। কিন্তু আসলে বিষয়টি একেবারেই এরকম নয়। সৌদি খেজুর গাছ পানি যেমন পছন্দ করে, সৌদি খেজুর গাছ অনেক সময় পানির জন্যই মারা যায়। আপনারা জানেন অতিরিক্ত পানি দিলে কিন্তু শিকড় পচা রোগ হয়ে যায়। তবে আমাদের দেশে কিন্তু নভেম্বরের পর তেমন আর বৃষ্টিপাত হয় না। নভেম্বরে যদি একটা বৃষ্টিপাত হয়ে যায় এরপর কিন্তু আর বৃষ্টিপাত তেমন হয় না। সেই ক্ষেত্রে মাটিতে কিন্তু রসের অভাব দেখা যায়। সেই ক্ষেত্রে আপনাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত এই 5 মাস আপনাকে সেচ দিতে হবে, যতদিন আবার পরবর্তী সিজনের বৃষ্টিটা শুরু না হয়ে যায়। আপনাকে পরিমিত সেচ দিতে হবে। এখানে যদি আপনি সেচ বেশি দেন তাহলে আপনার শিকড় পচা রোগ ধরে যাবে, আবার আপনি যদি সেচটা কম দেন তাহলে আপনার বাধা আসতে বাধা দিবে।
বাধা আসতে পারবে না। আপনি যে সারগুলো দিলেন এগুলো গলতেও পারবে না, এগুলো গাছ গ্রহণও করতে পারবে না, অপচয় হবে। এই ক্ষেত্রে আপনারা আপনাদের মাটির অবস্থা বুঝে সেচ প্রদান করবেন। আপনাদের যদি এঁটেল মাটি হয় সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পানি ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনারা যদি 15 দিন পর পরও পানি দেন তাহলে আশা করা যায় মাটি ভেজা থাকে, মাটিতে রস থাকে। আপনাদের যদি বেলে দোআঁশ মাটি হয় সেই ক্ষেত্রে আপনাদের পানি ধারণ ক্ষমতাটা হালকা একটু কম হবে। সেই ক্ষেত্রে আপনারা সেই মাপিক হালকা একটু কম সেচ দেবেন। যতক্ষণ মাটিতে রস আছে, মাটি ভেজা থাকতেছে মোটামুটি, ততক্ষণ সেচ দেওয়ার দরকার নেই। আবার যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশি সেচ দিতে হবে। এমন হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়তো আপনাকে 7 দিন 8 দিন 10 দিন পর পরই সেচ দিতে হবে আপনাকে। সেক্ষেত্রে আপনারা এই মাপিক পানিটা ব্যবহার করবেন, সেচটা পরিকল্পনা করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যাতে সেচের যে পানিটা এটা যেন গোড়ায় বেশিক্ষণ না জমে থাকে। দরকার হলে গোড়াটা উঁচু করে দিয়ে একটু বাইরের দিকে রিং করে পানিটা দেবেন, এবার যেমন আমরা দিয়েছি। এইভাবে যদি আপনারা পানিটা প্রয়োগ করেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে গাছের গোড়ায় কিন্তু যাচ্ছে না পানিটা, কিন্তু গাছের শিকড় কিন্তু খুব ভালোভাবেই পানিটা গ্রহণ করতে পারবে। এই কাজটি করলে আপনারা কিন্তু বাধাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি আপনারা এই বাধাটা পেতে চান কিন্তু পানি প্রয়োগ করতেছেন না, এমন হবে যদি আপনার গাছ বাধা তৈরিও করে, হয়তো এই পানিটা পাচ্ছে না রেগুলার, এটা খাটাতে পারবে না নিজের জোরটা পানি ছাড়া, সেক্ষেত্রে বাধাটা হয়তো ভিতরেই শুকিয়ে যাবে, বাইরে বের হতে পারবে না। এবং সর্বশেষ যে কাজটি, আপনার গাছকে সুস্থ রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে পর্যায়ে আপনাকে গাছ সুস্থ রাখতে হবে। আপনার গাছ যদি সুস্থ না থাকে আপনি যতই সার প্রয়োগ করুন, যতই পানি প্রয়োগ করুন, কোনো লাভ হবে না। এখন গাছ সুস্থ রাখতে হলে আপনাকে কি করতে হবে? সৌদি খেজুরের যে রোগগুলো, সৌদি খেজুরের পাতা পড়া রোগ, সৌদি খেজুরের শিকড় পচা রোগ এবং সৌদি খেজুরের পোকার আক্রমণ, এই 3টি কাজ। সৌদি খেজুরের পাতা পোড়া রোগের ক্ষেত্রে আপনাদের 15 দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকনাশক গুলোর মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন হলো অটোস্টিন, আপনারা ব্যবহার করতে পারেন ব্লিটক্স, আপনারা ব্যবহার করতে পারেন টিল্ট, স্কোর, নাভারা, এমিস্টার টপ, নাটিভো, এইসব কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা ছত্রাককে দূর করতে পারবেন। এরপর আপনারা শিকড় পচা রোগের ক্ষেত্রে আপনাদের করতে হবে কি, গাছের গোড়ায় পানি জমতে দেওয়া যাবে না। বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থাটা অনেক ভালো রাখতে হবে। আপনাকে দেখতে হবে বৃষ্টির পানি যেন জমে না থাকে বিশাল একটা সময় ধরে। বৃষ্টি হলো 2-2.5 ঘন্টার মধ্যে যেন পানিটা এখান থেকে সরে যায়, বা চুষে নিতে পারলে ভালো, না হলে যেন এক্সট্রা যতটুকু গাছটার মাটিটার ওখানকার চুষে নিবে এর বাড়তি যে পানিটা এটা যেন বের হয়ে যায় ওখান থেকে। এটা আপনাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা বলতেছি সেটা হলো আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে। কারণ কীটনাশক প্রয়োগ না করলে আপনারা কিন্তু গাছের পোকার আক্রমণের শিকার হবেন। এবং অনেক সময় দেখা যায় যে কীটনাশক প্রয়োগ করেও আসলে অনেক সময় আপনারা এখান থেকে মুক্তি পেতে পারবেন না। কিছু সময় কিন্তু অবশ্যই পোকার আক্রমণ হবে, যতই আপনি যত্ন করেন। আমরা এত যত্ন করতেছি তবুও কিন্তু পোকা ধরে, এর প্রমাণ আপনাদের দেখাচ্ছি। এই যে আমার এই পুরুষ গাছটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন, এই যে একটা হলুদ ডাল দেখা যাচ্ছে, আমি অন্য সাইড থেকে দেখালে হয়তো বুঝবেন। এই যে লক্ষ্য করুন, মাঝে একটা মরা ডালের মতো দেখা যাচ্ছে। তো এই ডালটাই কিন্তু গন্ডার পোকা আক্রমণ করেছিল। আমরা 15 দিন পর পর দিচ্ছি তবুও কিন্তু গন্ডার পোকা আক্রমণ করে ফেলেছিল। এর কারণ হলো আসলে লম্বা গাছ, সেক্ষেত্রে এই গাছটাকে ওইভাবে লক্ষ্য করাও সম্ভব হয় না একেবারে উপরে উঠে, কারণ কাঁটা থাকে গাছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আক্রমণ হয়ে গেছিল। যখন আমি দেখি যে ডালটা, এই জন্য নিয়মিত পরিদর্শন করতে হয়, ডালটা যখন আমি দেখতেছি একটু নুয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার মতো হচ্ছে, তখন আমি গাছটা ভিজিয়ে পুরো স্প্রে করে দিয়েছি কীটনাশক। এর মাধ্যমে কিন্তু গাছটা মুক্তি পেয়েছে। এই ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না, ওই ডালটাই হয়তো নষ্ট হবে, এরপর বাকিটা কিন্তু সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এই গাছগুলো যেমন এটাই ধরেনি এখনো, যখন আমি ওখানে দেখেছি ওইটা গাছে পোকা ধরেছে তখন আমি সবগুলো গাছে আবার নতুন করে কীটনাশক প্রয়োগ করে দিয়েছি। তো বাইরের দেশে আসলে এই রেড বিটল পোকা বা গন্ডার পোকার জন্য আলাদা ওষুধ পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে তো আর সেগুলো
পাওয়া যায় না। আমরা তো ধরুন সবজির ওষুধ বা ধানের জন্য যে ওষুধ কীটনাশক গুলো তৈরি হয় সেগুলোই ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আসলে কিছু সময় হয়তো পরিপূর্ণ কাজ হয় না এই ওষুধগুলো দিয়ে। এজন্য আমাদের কিন্তু একটু প্রতিকূলতার মধ্যেই পড়তে হয়, যার ফলে আমাদের আরো সাবধান হওয়া জরুরি হয়ে যায়। দর্শক, অর্থাৎ এই 3টি কাজ আপনারা যদি পরিপূর্ণভাবে করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার কাছে বাধা চলে আসবে। আপনাকে পরিমিত পরিমাণে সার প্রয়োগ করতে হবে, এখানে জৈব সার প্রয়োগ করতে হবে, রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, অনুখাদ্য প্রয়োগ করতে হবে। এরপর আপনাকে পানি ব্যবস্থাটা, সেচ পদ্ধতিটা ভালোভাবে রপ্ত করতে হবে। সেচ কিভাবে দিতে হয় এটা আপনাদের বুঝতে হবে। সেচ কি পরিমাণে দিতে হবে এটা আপনার ওখানের মাটি হিসেবে বিবেচনা করে সেচ দিতে হবে, যাতে করে মাটি একেবারে শুকিয়ে না যায়, আবার মাটিতে অতিরিক্ত আর্দ্রতা তৈরি না হয়। ভেজা অবস্থায় আবার অনেক সেচ দিয়ে দিলেন, এটাও করা যাবে না। এবং তৃতীয়ত আপনাদের অবশ্যই আপনার গাছকে সুস্থ রাখতে হবে। গাছে যদি নিয়মিত ছত্রাকনাশক না দেন, দেখবেন গাছের পাতা পোড়া রোগ শুরু হয়ে গেছে। এই শীতের সময় একটু সাবধান হবেন, যখন শীত পড়া শুরু করে কিন্তু এখানে কিন্তু আবার একটা পাতা পোড়া রোগ, ছত্রাকের আক্রমণ হবে এখন। এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে একটু। এর সাবধানতা যদি আপনারা অবলম্বন না করেন তাহলে কিন্তু গাছগুলো আবার অসুস্থ হবে, আর অসুস্থ গাছে বাধা পাবেন এটা চিন্তাও করবেন না। এমন হয়ে যায় যে আমাদের গাছেই যেমন অনেক পুরো মানে এমন হয়ে গেছে যে পুরো বছর গাছটা সুস্থ আছে, শেষে এসে অসুস্থ হয়ে গেছে, আর বাধা আসেনি। এমন হয়ে গেছে, আবার পরের বছর অপেক্ষায় আছি, এমন আবার নতুন করে রোগ ধরে গেছে। রোগ তো আমরা একেবারে প্রতিরোধ করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব গাছগুলোকে সুস্থ রাখা। এর মধ্যেও 2-4টা গাছ অসুস্থ হয়ে যাবে, এখানে আমাদের কিছু করার থাকবে না। আসলে প্রকৃতির উপরে কেউ না। আল্লাহ যদি এখানে রোগ বালাই দেয় তাহলে তো কিছু করার নেই। যতটা সম্ভব আমরা যত্ন করে যেতে পারি। ফল দেওয়ার মালিক যদিও আল্লাহ, ফল দেওয়ার মালিক ফুলফিলই আল্লাহ, কিন্তু আমাদের কিন্তু পরিপূর্ণ যত্ন করতে হবে। গাছকে এর খাবারটা, এর চাহিদাটা মেটানোর ক্ষমতা যোগান দিতে হবে। তো আপনাদের যে এই 3টি বিষয় আমি উল্লেখ করলাম, আপনাদের যদি কারো এ বিষয়ে দ্বিমত থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি একেবারে খুব সিনিয়র কেউ না। আপনারা যা আমাকে বলবেন সেক্ষেত্রে আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমি সেটা গ্রহণ করব। আপনাদের নতুন কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা অবশ্যই ট্রাই করার চেষ্টা করব। তো এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।